কনসিডার করব, we have to consider the vibration as the coupled vibration. এই ভাইব্রেশনটাকে আমাদের কাপল ভাইব্রেশন হিসাবে কনসিডার করতে হবে। এবার ফর দি সিম্পলিসিটি অফ আওয়ার অ্যানালিটিক্যাল স্টাডি আমরা কতগুলো অ্যাজাম্পশন নিয়েছিলাম। অ্যাজাম্পশনটা ছিল এটাই যে তোমার কোনো একটা অ্যাটমের মোশন যখন স্টাডি করছি তখন তার যে ইমিডিয়েট নেবারহুড অ্যাটমগুলো রয়েছে, নিয়ারেস্ট নেবারিং যে অ্যাটমগুলো রয়েছে তাদের ইনফ্লুয়েন্সটার কথাই মাথার মধ্যে রাখছি। তার বাইরের অ্যাটমগুলো, দূরের অ্যাটমগুলো কোন রকম কন্ট্রিবিউশন বা ইনফ্লুয়েন্স হিসাবের মধ্যে নিচ্ছি না। মোশনটাকে আমরা পিওরলি সিম্পল হারমোনিক মোশন হিসাবে ট্রিট করছি, অর্থাৎ এখানে তোমার যে রেস্টোরিং ফোর্সটা সেটা প্রপোর্শনাল টু দি রিলেটিভ ডিসপ্লেসমেন্ট, এবং ডিসপ্লেসমেন্টটা যেদিকে হচ্ছে রেস্টোরিং ফোর্সটা ন্যাচারালি তার অপোজিট ডিরেকশনে কাজ করছে। আর এখানে শুধুমাত্র আমরা লংগিটিউডিনাল মোশনের কথাই কনসিডার করেছি, কোন রকম ট্রান্সভার্স মোশনের কথা কনসিডার করিনি। সেটাও তোমরা নিশ্চয়ই বুঝেছো। লংগিটিউডিনাল মোশন বলতে বোঝাচ্ছে আমরা দুটো প্রবলেম নিয়েছিলাম আগের দিনকে, একটা হচ্ছে লিনিয়ার মোনোঅ্যাটমিক চেন আর একটা লিনিয়ার ডায়াটমিক চেন। লংগিটিউডিনাল মোশন মানে বলতে চাইছি যে এই যে চেন বরাবর ভাইব্রেশন সেইটাই হচ্ছে, এর পারপেন্ডিকুলার ডিরেকশনে এই ডিরেকশনে কোন রকম ভাইব্রেশনকে আমরা কনসিডার করছি না, অর্থাৎ ট্রান্সভার্স ভাইব্রেশনটা আমরা হিসাবের মধ্যে নিচ্ছি না, শুধুমাত্র লংগিটিউডিনাল ভাইব্রেশনটাই হিসাবের মধ্যে নিচ্ছি। প্রথম যে প্রবলেমটা নেওয়া হয়েছিল একটা লিনিয়ার মোনোঅ্যাটমিক চেন, সেই লিনিয়ার মোনোঅ্যাটমিক চেনের জন্য কোন একটা রিপ্রেজেন্টেটিভ অ্যাটম nth অ্যাটমের ইকুয়েশন অফ মোশনটা আমরা লিখেছিলাম, এবং যেমনটা অ্যাজাম্পশনের মধ্যে নেওয়া হয়েছিল এই nth অ্যাটমের মোশনটা এর আগে এবং পরে যে অ্যাটমগুলো রয়েছে, যেটাকে বেসিক্যালি n+1 n-1 দিয়ে ডিনোট করা হয়েছে, তাদের দ্বারাই ইনফ্লুয়েন্সড হবে। অ্যাকর্ডিংলি আমরা ইকুয়েশন অফ মোশন লিখেছিলাম। ইকুয়েশন অফ মোশনটাকে আমরা সলভ করতে গিয়ে একটা ট্রায়াল সলিউশন নিয়েছিলাম। আমরা দেখেছিলাম যে ট্রায়াল সলিউশনটা ইকুয়েশনের সলিউশনকে যদি রিপ্রেজেন্ট করে, ট্রায়াল সলিউশনটা যদি ইকুয়েশনের এক্সাক্ট সলিউশন হতে হয় তাহলে ইট মাস্ট ফলো এ ডিসপারশন রিলেশন অফ দিস কাইন্ড। ইকুয়েশন 2 তে যে রিলেশনটা দেওয়া হয়েছে এই ধরনের একটা রিলেশনকে ফলো করতে হবে। এটাকেই বেসিক্যালি ডিসপারশন রিলেশন বলা হয়। ওমেগা ইকুয়ালস টু ওমেগা 0 sin ka/2, এটাই হচ্ছে ডিসপারশন রিলেশন ফর এ লিনিয়ার মোনোঅ্যাটমিক চেন। এই ডিসপারশন রিলেশনটা আমরা ফার্স্ট ব্রিলুয়া জোনে কেমন হয় সেটাকে প্লট করেছিলাম। ওমেগা ইকুয়ালস টু ওমেগা 0 sin a/2, এটা ডিসপারশন রিলেশন, ফ্রিকোয়েন্সি ভার্সাস ওয়েভ নাম্বার, এই যে রিলেশন সেটা কি ডিসপারশন রিলেশন বলা হয়। এই ডিসপারশন রিলেশনটা ফার্স্ট ব্রিলুয়া জোনে কেমন হয় সেটাকে প্লট করা হয়েছে। ফার্স্ট ব্রিলুয়া জোন বলতে বোঝায় এই ওয়েভ ভেক্টর কে ভেক্টর, তার বাউন্ডারিটা হচ্ছে -π/a আর +π/a। -π/a থেকে +π/a এর মধ্যে এই রিলেশনটাকে যদি প্লট করি, ওমেগা ভার্সাস কে যদি প্লট করি, এরকম সাইন কার্ভ হবে, এরকম ধরনের একটা সাইন কার্ভ পাবো। এটাকে ফার্দার অ্যানালাইজ করা হয়েছিল। আমরা এই ওমেগার করেসপন্ডিং ফেজ ভেলোসিটি ক্যালকুলেট করেছিলাম, গ্রুপ ভেলোসিটি ক্যালকুলেট করেছিলাম। ফেজ ভেলোসিটি বা গ্রুপ ভেলোসিটি এইগুলো তোমার ব্রিলুয়া জোনের সেন্টারে কেমন হয়, ব্রিলুয়া জোনের বাউন্ডারিতে কেমন হয় সেগুলো নিয়ে ডিসকাস করেছি। আমরা দেখিয়েছি যে তোমার নিয়ার দি সেন্টার অফ দি ব্রিলুয়া জোন k টেন্ডস টু 0 যদি হয় সেক্ষেত্রে Vp ইকুয়ালস টু Vg হবে। এইটার ফিজিক্যাল সিগনিফিকেন্স বোঝাচ্ছে এটাই যে একটা লিনিয়ার মোনোঅ্যাটমিক চেনের মধ্য দিয়ে যদি একটা লং ওয়েভলেন্থ ওয়েভ পাস করে সেটা কিন্তু কোনো রকম ডিসপারশন শো করবে না। অন দি আদার হ্যান্ড আমি যদি বাউন্ডারি অফ দি ব্রিলুয়া জোন সেখানে এই ফেজ ভেলোসিটি গ্রুপ ভেলোসিটি গুলোকে দেখতে পাবো সেইটা ডিফারেন্ট, অর্থাৎ সেক্ষেত্রে আমরা এরকম ধরনের একটা ডিসপারশন রিলেশন এক্সপেক্ট করব। একটা পার্টিকুলার কেসের কথা কনসিডার করা হয়েছিল, যদি ওমেগাটা ওমেগা 0 এর সাথে সমান হয়, ওমেগাটা যদি ওমেগা 0 এর সাথে সমান হয় সেক্ষেত্রে কিন্তু ওয়েভটা ওই চেনটার মধ্যে কনফাইন্ড থাকবে, একটা স্টেশনারি ওয়েভ ফর্ম করবে। এনার্জিটা সেক্ষেত্রে তোমার পাস করে যাবে না, এনার্জিটা ওই মিডিয়ামের মধ্যেই কনফাইন্ড থাকবে, অর্থাৎ গ্রুপ ভেলোসিটিটা সেই ক্ষেত্রে 0 হবে। এই জিনিসগুলো আমরা ইন দি কনটেক্সট অফ লিনিয়ার মোনোঅ্যাটমিক চেন ডিসকাস করেছিলাম। পড়েছো সবাই? লিনিয়ার মোনোঅ্যাটমিক চেনটা পড়েছো? কোনো প্রশ্ন আছে কিছু? লিনিয়ার মোনোঅ্যাটমিক চেনটায় কোনো প্রশ্ন আছে? স্যার হ্যাঁ
আচ্ছা, হ্যাঁ, কি বলো অমৃতা, কি বলো? স্যার ওই ইকুয়েশন অফ মোশন আমি ভাবছি ওটা তো দুটোই স্যার মাইনাস হওয়ার কথা, বিটার আগে না, উপরটা না, বুঝতে সেটা পারলাম। সেটা আগে তিনটে যে বললাম, এত করে, এটাই তো আসল জিনিস। এটাই তো আসল জিনিস না, এইখানটায় একটা অ্যাজাম্পশন নেওয়া হয়েছিল, সেই অ্যাজাম্পশনটা কি ছিল বলতো? এইটা আমরা ধরে নিয়ে লিখেছিলাম, মানে এটা নট পরেরগুলো বড় নেসেসারিলি বড় এইটা বাদ হতে দিলাম হবে, পরে। ইউ এন প্লাস ওয়ানটা ইউ এন এর থেকে বড়, আর এইটা ফার্দার ইউ এন মাইনাস ওয়ান এইটার থেকে বড়, হুম এই অ্যাজাম্পশনটা নেওয়া হয়েছিল। তাহলে দেখো হুম এখানে এখানে বেসিক্যালি কি দাঁড়াচ্ছে, যদি এন প্লাস ওয়ান এই অ্যাটমটা কি বোঝাচ্ছে আগের পজিশন থেকে বেশি সরে যাচ্ছে, whereas nth অ্যাটমটা তার আগের পজিশন থেকে ওর রেসপেক্টে কম সরছে। ঠিক আছে? তাহলে মানে হুম মোশনটা শুরু হওয়ার আগে ইকুইলিব্রিয়াম পজিশনে এদের মধ্যে যা সেপারেশন ছিল, এন আর এন প্লাস ওয়ান এর মধ্যে যে সেপারেশন ছিল, মোশনটা যখন শুরু হলো ইকুইলিব্রিয়াম পজিশন থেকে যখন সবাই ডিসপ্লেসড হয়ে গেল, তখন এন অ্যাটম আর এন প্লাস ওয়ান অ্যাটমের মধ্যে সেপারেশনটা বেড়ে গেল, রাইট? হুম সেপারেশনটা হুম বেড়ে গেল, এন প্লাস ওয়ান অ্যাটমটা কি এখন বেশি দূরে সরে গেছে, এন প্লাস ওয়ান অ্যাটমটা কি এখন বেশি দূরে সরে গেছে, রাইট? এন এর থেকে, হুম এন এর থেকে এন প্লাস ওয়ানটা বেশি সরে গেছে, তাহলে এন প্লাস ওয়ান অ্যাটমটা কি চাইবে, এন এর অ্যাটমটাকে এর আরো কাছের দিকে টানতে চাইবে। তাহলে এন আচ্ছা প্লাস ওয়ান, এন প্লাস ওয়ান, এই যে এটা, তার জন্য ফোর্সটা কোন দিকে কাজ করবে বুঝতে পারছো? রেস্টোরিং ফোর্সটা কোন দিকে কাজ করবে? এন প্লাস ওয়ান এই হুম অ্যাটমের দিকে কাজ করবে। কনভিন্স? হুম হুম এবার এবার তুমি যদি এদের মধ্যে মোশনটা দেখো, এন মাইনাস ওয়ান আর এন এর অ্যাটমের মধ্যে মোশনটা দেখো, দুটোই আগের পজিশন থেকে ডিসপ্লেসড হচ্ছে। দি ফ্যাক্ট ইজ দ্যাট এন এর অ্যাটমটা যতটা ডিসপ্লেসড হচ্ছে, এন মাইনাস ওয়ান অ্যাটমটা তার থেকে কিন্তু কম ডিসপ্লেসড হচ্ছে। এগ্রিড? ইউ হুম এইটটা ইউ এন মাইনাস ওয়ান এর থেকে বড়। তাহলে আগে এদের মধ্যে যা সেপারেশন ছিল ইকুইলিব্রিয়াম কন্ডিশনে, মোশনটা শুরু হওয়ার সময় কি এদের মধ্যে সেপারেশনটা বেড়ে গেছে? সেপারেশনটা হুম বেড়ে গেছে, দেখতে পাচ্ছ এন মাইনাস ওয়ান এর রেসপেক্টে এন এর অ্যাটমটা কি আরো দূরে সরে গেছে, হ্যাঁ এন মাইনাস ওয়ান এর রেসপেক্টে এন এর অ্যাটমটা আরো দূরে সরে গেছে। তাহলে এন মাইনাস ওয়ান অ্যাটমটা কি চাইবে? এন মাইনাস ওয়ান অ্যাটমটা চাইবে এন এর অ্যাটমটাকে নিজের কাছে টানতে। হুম তাহলে আচ্ছা দেখো তোমার এই যে রেস্টোরিং ফোর্সটা একটা কেসে তোমার এদিকে কাজ করছে, এন প্লাস ওয়ান অ্যাটমের জন্য ডান দিকে কাজ করছে, হাইরাজ এন মাইনাস ওয়ান এই অ্যাটমটার জন্য বাম দিকে কাজ করছে। ন্যাচারালি দুটো অপোজিট ডিরেকশনে রয়েছে, সুতরাং একটাকে যদি পজিটিভ নাও, ন্যাচারালি আরেকটাকে নেগেটিভ নেবে। ঠিক আছে স্যার। ওকে? হ্যাঁ হ্যাঁ এটাই, হ্যাঁ। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে এই এটা নিয়ে, মোনোঅ্যাটমিক ল্যাটিস চেইনটা নিয়ে? আর কোনো কোয়েশ্চেন নেই, ধরেই নিলাম। এরপর আমরা ডায়াটমিক ল্যাটিস চেইনের কথা কনসিডার করছি, মানে পড়িয়েছিলাম আমরা ইনফ্যাক্ট। ডায়াটমিক ল্যাটিস চেইনের ক্ষেত্রে একটা সিম্পল কনফিগারেশন নেওয়া হয়েছিল, যে তোমার এইরকম দুটো ডিফারেন্ট ক্লাস অফ অ্যাটমস রয়েছে। একটা সে গ্রুপ অফ একটা অ্যাটমস, একটা অ্যাটম বা একটা টাইপ যার মাসটা লার্জার অ্যাজ কম্পেয়ার টু দি আদার টাইপ, সেটা এখানে স্কিমেটিক্যালি এই বড় সার্কেল আর ছোট সার্কেল দিয়ে দেখানো আছে। এখান থেকে রিপ্রেজেন্টেটিভ ওয়েতে যেটা বুঝতে পারছো, এই এটা লার্জার অ্যাটম যার মাসটা এম, আর এটা হচ্ছে স্মলার অ্যাটম যার মাসটা স্মল এম। অর্থাৎ আমরা এটা ধরে নিয়েছিলাম যে ক্যাপিটাল এম ইজ গ্রেটার দ্যান স্মল এম। এরকম ধরনের একটা কনফিগারেশন, একটা ওয়ান ডাইমেনশনাল চেইন রয়েছে। এটাও তোমার এইরকম স্প্রিং লাইক একটা স্ট্রাকচার। কাজেই এর ক্ষেত্রে ইকুয়েশন অফ মোশনটা কেমন হবে সেটাকেও লিখে ফেলতে পারি। যখন আমরা এই স্মলার অ্যাটমটার ইকুয়েশন অফ মোশন লিখবো, তখন এর বাম দিক এবং ডান দিকে যে লার্জার অ্যাটম গুলো রয়েছে, হেভিয়ার অ্যাটম গুলো রয়েছে, তাদের কন্ট্রিবিউশনটা নিব, নিয়ে আমরা এরকম ইকুয়েশন ওয়ান দিয়ে ইকুয়েশন অফ মোশনটাকে লিখে ফেলতে পারবো। অন দি আদার হ্যান্ড, আমি যদি একটা লার্জার অ্যাটম সে এই অ্যাটমটার ইকুয়েশন অফ মোশনটাকে লিখতে চাই, তাহলে তার বাম দিকে এবং ডান দিকে যে স্মলার মাসের অ্যাটম রয়েছে, লাইটের অ্যাটম রয়েছে, তাদের কন্ট্রিবিউশনটা নেব। ইন সিমিলার ফ্যাশন উই ক্যান রাইট ডাউন ইকুয়েশন অফ মোশন বাই দি ইকুয়েশন নাম্বার 2। এরপরে আমরা একটা ট্রায়াল সলিউশন নিয়েছিলাম, যেহেতু এখানে তোমার দুটো ক্লাস অফ অ্যাটম রয়েছে, নট নেসেসারিলি দুটো অ্যাটমেরই অ্যামপ্লিটিউড সমান হবে। ফেজ পাথটাকে আমরা সিমিলার টাইপের নিয়েছিলাম, কিন্তু অ্যামপ্লিটিউড গুলো সমান নাও হতে পারে। ফেজ পাথটা সেম বলছি না, কিন্তু ফেজ পাথটা সিমিলার নিয়েছিলাম, অ্যামপ্লিটিউড গুলো ইন জেনারেল ডিফারেন্ট। এরপর আমরা দেখেছিলাম যে এই সলিউশন গুলো যদি ইকুয়েশন ওয়ান এবং টু কে স্যাটিসফাই করে, তাহলে
একে একটা নির্দিষ্ট কন্ডিশন স্যাটিসফাই করতে হবে, এবং সেই কন্ডিশনটাই বেসিক্যালি এই ডিসপারশন রিলেশনটা, যেটা দেখো ইকুয়েশন নাম্বার 6 এ দেওয়া হয়েছে। এইরকম ধরনের একটা ডিসপারশন রিলেশনকে স্যাটিসফাই করতে হবে। যে কোনো রিলেশন, মানে ওমেগা ভার্সাস কে রিলেশন কি আমরা ডিসপারশন রিলেশন বলি, ওমেগা ভার্সাস কে রিলেশন কি ডিসপারশন রিলেশন বলি, কেমন? অর্থাৎ ওমেগাটা যদি কে রেসপেক্টে ভ্যারি করে, উই হ্যাভ ডি ওমেগা ডিকে and we have omega by k. In general, omega by k is not same as d omega dk. অর্থাৎ ফেজ ভেলোসিটি আর গ্রুপ ভেলোসিটি সমান নয়। এটাই তো বেসিক্যালি ডিসপারশন রিলেশনের বেসিক থিং। So this is equation 6 which represents the dispersion relation in a diatomic lattice chain. এখান থেকে দেখতে পাচ্ছ বেসিক্যালি ওমেগা স্কয়ারের দুটো ভ্যালু রয়েছে, একটা ভ্যালু করেসপন্ডিং টু প্লাস সিম্বল আর আরেকটা ভ্যালু করেসপন্ডিং টু মাইনাস সিম্বল। অ্যাকর্ডিংলি আমরা দুটো ফ্রিকোয়েন্সিকে ইন্টারপ্রিট করেছিলাম অ্যাজ দি অ্যাকাউস্টিক ফ্রিকোয়েন্সি এন্ড দি অপটিক্যাল ফ্রিকোয়েন্সি। একটা হচ্ছে অ্যাকাউস্টিক্যাল মোড অফ ভাইব্রেশন আর আরেকটা হচ্ছে অপটিক্যাল মোড অফ ভাইব্রেশন। নামকরণের সিগনিফিকেন্স গুলো পরিষ্কার ছিল। যেটা প্লাস সাইন সেটা কি বোঝাচ্ছে, হায়ার ফ্রিকোয়েন্সি দ্যাট করেসপন্ডস টু অপটিক্যাল মোড অফ ভাইব্রেশন, আর যেখানে মাইনাস সাইন রয়েছে সেটা কি লোয়ার ফ্রিকোয়েন্সি দ্যাট করেসপন্ডস টু অ্যাকাউস্টিক্যাল মোড অফ ভাইব্রেশন। আমার মনে হয় এইখান পর্যন্তই আমি বলেছিলাম, নাকি না পরের পার্টটাও বলেছিলাম? সেন্টার অফ দি ব্রিলুয়াজনে কেমন হয়, বাউন্ডারি অফ দি ব্রিলুয়াজনে এই ফ্রিকোয়েন্সি গুলো কেমন রিলেটিভ হয়, অ্যাম্পলিটিউড হবে স্যার। আচ্ছা এইগুলো বলেছিলাম তাই তো। আমরা এখানে 7 আর 8 এ জেনারেল রিলেশনটা পেয়েছি, ইকুয়েশন 7 এন্ড ইকুয়েশন 8 এ আমরা জেনারেল রিলেশন কেমন হয়, ওমেগা প্লাস বা ওমেগা মাইনাসটা কে রেসপেক্টে কেমন ভাবে ভ্যারি করে সেইটা দেখেছি। এরপর এটা এটা আমরা ওখানে দেখেছিলাম। এবার সেইটাকে সেন্টার অফ দি ব্রিলুয়াজন কে ইকুয়ালস টু 0 তে ভ্যালুটা কত হয়, আর কে ইকুয়ালস টু প্লাস মাইনাস পাই বাই এ তে কত হয় ভ্যালুটা, সেটাও দেখা হয়েছিল। সেটা কি একটু আমি সামারাইজ করে নিই এখানে, তোমাদের যদি মনে থাকে আমাকে একটু বলে হেল্প করো। ওমেগা প্লাসটা কি লেখা যাক, ওমেগা প্লাস যদি কে ইকুয়ালস টু 0 তে বলি কত ছিল বলো তো, ওমেগা প্লাস কে ইকুয়ালস টু 0 এই ভ্যালুটা কি বিটা দিয়ে দিয়েছিলাম 2 বিটা 1 বাই m প্লাস নাকি, স্যার রুট হবে, রুট। হ্যাঁ এইটা ছিল না, ওমেগা প্লাস ভ্যালুটা হ্যাঁ এটা স্যার ছিল, ওটাই ছিল। কে ইকুয়ালস টু 0 তে এইটা ছিল। আর ওমেগা মাইনাসটা যদি বলি কে ইকুয়ালস টু 0 তে কত ছিল, সেটা অলমোস্ট জিরো বলতেই পারো, অলমোস্ট জিরো, কিন্তু একটা লিনিয়ার ভেরিয়েশন দেখানো যায়। আচ্ছা এটা আমার কাছে লেখাই আছে, আমি দেখতে পাচ্ছি। ওকে, 2 বিটা বাই m প্লাস n ইন্টু কে। বুঝতেই পারছো, কে টেন্স টু যদি 0 হয়, কে ইকুয়ালস টু 0 বলবো না, কে টেন্স টু 0 বলি। কে টেন্স টু 0, এটা যদি ইকুয়াল টু 0 হয় তাহলে ওমেগা মাইনাসটা 0ই হয়ে যায়। কে ভ্যালুটা যত 0 থেকে বাড়ছে, স্লাইটলি বাড়ছে, ওমেগা মাইনাসটা অলমোস্ট লিনিয়ারলি বাড়ছে, ইনিশিয়ালি লিনিয়ারলি বাড়ছে। আর যদি আমরা বাউন্ডারি অফ দি ব্রিলুয়াজন সেখানে ক্যালকুলেট করি, সেক্ষেত্রে কি হবে, ওমেগা প্লাস এই ভ্যালুটা যদি কে টেন্স টু প্লাস মাইনাস পাই বাই এ তে ক্যালকুলেট করা হয়, সেখানে কতটা পাবো ভ্যালু পাবো, সেটা হচ্ছে 2 বিটা বাই স্মল এন, রাইট। আরেকটা হচ্ছে ওমেগা মাইনাস, এটাকে যদি লেখো কে টেন্স টু প্লাস মাইনাস পাই বাই এ তে, সেই ভ্যালুটা হবে রুট ওভার অফ 2 বিটা রুট ওভার অফ 2 বিটা বাই এম। এইখানটা করতে গিয়ে কারো কোনো কনফিউশন হয়নি, কোনো কোয়েশ্চেন আসেনি? এই যে ওমেগা প্লাস স্কয়ার বা ওমেগা মাইনাস স্কয়ার যখন আমরা পাই বাই 2 এ, এই জায়গাতে পাই বাই এ নয়, পাই বাই 2 এ না, পাই বাই 2 এ যখন আমরা পাই বাই 2 এ তে ক্যালকুলেট করছি, প্লাস মাইনাস পাই বাই 2 এ তে ক্যালকুলেট করছি, সেখানে তোমার ওমেগা প্লাস বা ওমেগা মাইনাস এরকম ভাবে দেওয়া যায়। এখানটা যদি একটু ভালো করে দেখো, একটা কনফিউশন অ্যারাইজ করার কথা ছিল, কিন্তু করেনি, কারো কোনো রকম কনফিউশন অ্যারাইজ করেনি এখানে?
এই যে স্যার ওয়ান বাই এম মাইনাস ওয়ান হ্যাঁ বাই ক্যাপিটাল এম এর জায়গাটা। হ্যাঁ এই জায়গাটাতে, তার কারণ এটাকে তো আমি 1/m মাইনাস 1/m করেও লিখতে পারতাম, তাই না? হ্যাঁ কিন্তু স্যার যেটা স্মল এম এর তো হ্যাঁ, মাসটা কম, ওটা তো ওপরের দিকে থাকবে। দ্যাটস দি ক্যাচ, সেটাই হচ্ছে ক্যাচ আর কি। হ্যাঁ, এইখানে যে স্কোয়ার রুটটা রয়েছে দেখতে পাচ্ছ, এই স্কোয়ার রুটটাকে 1/M মাইনাস 1/m হোল স্কোয়ার করে লিখতে পারতাম, অল্টারনেটিভলি 1/m মাইনাস 1/M তার স্কোয়ার করে লিখতে পারতাম। ম্যাথমেটিক্যালি দুটোই পসিবল, কিন্তু আমরা এটা মাথায় রাখবো যে যখন অপটিক্যাল ব্রাঞ্চের কথা কনসিডার করছি, অপটিক্যাল ব্রাঞ্চের জন্য ওমেগা প্লাসটা লার্জার। আর আমরা শুরুই করেছিলাম এই অ্যাজাম্পশনটা নিয়ে যে এমটা গ্রেটার দেন স্মল এম, সুতরাং স্মল এমটা যদি ডিনোমিনেটরে থাকে ন্যাচারালি ফ্রিকোয়েন্সিটা লার্জার হবে। তুমি যদি এখানে প্লাস মাইনাস সাইনটা উল্টো নিতে, তাহলে এখানে কিন্তু ক্যাপিটাল এম আসতো, যেটা তোমার পরের স্টেপে রয়েছে, দেখতে পাবে। হ্যাঁ, পরের স্টেপে তোমার এইরকম ভাবে নেওয়া হয়েছে। তাহলে এমন ভাবে জিনিসটাকে নিতে হবে যাতে করে তোমার ওমেগা প্লাসটা ফিজিক্যালি লার্জ ভ্যালুকে রিপ্রেজেন্ট করে, ওমেগা মাইনাসটা ফিজিক্যালি স্মলার ভ্যালুকে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ একটা ডিনোমিনেটরে তোমার স্মল এম থাকবে, লাইটার মাসটা থাকবে, আর আরেকটা ডিনোমিনেটরে হেভিয়ার মাসটা থাকবে। এটাই আর কি। হ্যাঁ, এইটা যদি আইডিয়াটা থাকে তাহলে আর এই কনফিউশনটা অ্যারাইজ করার কথা নয়। এই তো আমরা তাহলে জিনিসটাকে সামারাইজ করেছি। আমরা যেটা বললাম যে ওই ইকুয়েশন 7 আর 8 এ ওমেগা প্লাস স্কোয়ার আর ওমেগা মাইনাস স্কোয়ার এইগুলো জেনারেল ভ্যালুকে দিয়েছি। আর এখানে দুটো লিমিটিং কেস আমরা ক্যালকুলেট করেছি, কে টেন্ডস টু 0 তে ওমেগা প্লাস ওমেগা মাইনাস কেমন হয়, আর কে টেন্ডস টু প্লাস মাইনাস π/2 এতে ভ্যালুটা কেমন হয়, সেটাকে আমরা দেখেছি। এবার এইটাকে যদি প্লট করি, ফার্স্ট ব্রিলুয়া জোনের মধ্যে এটাকে প্লট করি, মোনোঅ্যাটমিক ল্যাটিস চেনের ক্ষেত্রে প্লট করাটা খুব সহজ ছিল, তার কারণ ওখানে রিলেশনটা খুব সিম্পল ছিল। মোনোঅ্যাটমিক ল্যাটিস চেনের ক্ষেত্রে রিলেশনটা কি ছিল, ওমেগা 0 সাইন k/2। কাজেই এই রিলেশনটাকে প্লট করা খুব ইজিয়ার একটা টাস্ক ছিল। এখানে কিন্তু রিলেশনটা অনেকটা কমপ্লিকেটেড। আরো পার্টিকুলারলি দেখতে পাচ্ছ এখানে ওমেগার দুটো ভ্যালু রয়েছে, কিন্তু আমরা এটাকে প্লট করতে পারি। যদি প্লট করি তাহলে এখানে এই যে ছবিটা দেখতে পাচ্ছ এইরকম ধরনের একটা প্লট পাবে। ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা ওমেগাটাকে প্লট করেছি, এক্স অ্যাক্সিস বরাবর এটাকে প্লট করেছি, দিস ইজ দি সেন্টার অফ দি ব্রিলুয়া জোন। আর এই π/2 এ এবং মাইনাস π/2 এ এই দুটো হচ্ছে বাউন্ডারি অফ দি ফার্স্ট ব্রিলুয়া জোনকে রিপ্রেজেন্ট করছে। এবার ন্যাচারালি ওমেগা মাইনাসটা তো অ্যাকাউস্টিক ফ্রিকোয়েন্সি, ওমেগা মাইনাসের ভ্যালুটা কম। আরো দেখতে পাচ্ছ যে ওমেগা মাইনাসের ভ্যালুটা এট কে ইকুয়ালস টু 0 সেখানে 0, আর কেটা যখন 0 থেকে বাড়ছে সেটা লিনিয়ারলি ভ্যারি করছে। তাহলে এই যে নিচের গ্রাফটা দেয়া রয়েছে, এই নিচের গ্রাফটা তাহলে নিচের গ্রাফটা রিপ্রেজেন্ট করছে, জাস্ট এ মিনিট, এই যে নিচের গ্রাফটা দেখতে পাচ্ছ, নিচের গ্রাফটা তাহলে অ্যাকাউস্টিক যে ব্রাঞ্চ, সেই অ্যাকাউস্টিক ব্রাঞ্চের করেসপন্ডিং ডিসপারশন রিলেশনটাকে রিপ্রেজেন্ট করছে। এইখানটায় এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কি, এই ভ্যালুটা তোমার কে করেসপন্ডস টু কে ইকুয়ালস টু মাইনাস π/2 এ, বা এই যে ভ্যালুটা সেটা করেসপন্ডস টু কে ইকুয়ালস টু π/2 এ। যেখানে আমরা দেখে এসেছি ওমেগা মাইনাসের ভ্যালুটা কত হয়, এই যে √2 বিটা বাই ক্যাপিটাল এম, √2 বিটা বাই ক্যাপিটাল এম, অ্যাজিউমিং স্মল এম লেস দেন ক্যাপিটাল এম বা ক্যাপিটাল এম গ্রেটার দেন স্মল এম। তাহলে অ্যাকাউস্টিক ব্রাঞ্চের করেসপন্ডিং ডিসপারশন রিলেশনটা নিচের কার্ভটাকে রিপ্রেজেন্ট করছে, এটা বোঝা গেছে। ওকে, আর যদি আমরা অপটিক্যাল ব্রাঞ্চের করেসপন্ডিং ডিসপারশন রিলেশনটাকে প্লট করি, সেটা কেমন হবে, সেটা দুটো লিমিটিং এ রয়েছে। জেনারেল রিলেশন গুলো তো ইকুয়েশন 7 আর ইকুয়েশন 8 এ দেওয়া রয়েছে। দুটো লিমিটিং ভ্যালু আমরা ক্যালকুলেট করেছি। একটা জিনিস দেখো, কে ইকুয়ালস টু 0 হলে ওমেগা প্লাসের ভ্যালুটা এইটা হয়। অন দি আদার হ্যান্ড এটা যদি মাইনাস π/2 এ বা প্লাস π/2 এ হয়, তাহলে ওমেগা প্লাসের ভ্যালুটা √2 বিটা বাই এম এইটার সাথে সমান হয়। দেখতেই পাচ্ছ যে ওমেগা প্লাসটা অলওয়েজ ওমেগা মাইনাসের থেকে বড়, অর্থাৎ বাউন্ডারিতেও কিন্তু ওমেগা মাইনাসের থেকে ওমেগা প্লাসটা দূরে রয়েছে। ঠিক আছে, তাহলে একটা সেপারেশন দেখা যাচ্ছে। এইটা হচ্ছে তোমার বেসিক্যালি ডিসপারশন রিলেশন করেসপন্ডিং টু দি অপটিক্যাল ব্রাঞ্চ। একটা হচ্ছে তোমার অ্যাকাউস্টিক ব্রাঞ্চের করেসপন্ডিং ডিসপারশন রিলেশন নিচেরটা, আর উপরেরটা হচ্ছে অপটিক্যাল ব্রাঞ্চ তার করেসপন্ডিং ডিসপারশন রিলেশন। এখানে দেখতে পাচ্ছ যে একটা রিজিয়ন রয়েছে যেখানে কিন্তু কোন রকম ফ্রিকোয়েন্সি নেই,
অর্থাৎ এই ধরনের কোনো ফ্রিকোয়েন্সি করেসপন্ডিং অসিলেশন এই ক্রিস্টালটার মধ্যে সম্ভব নয়। এই যে রিজিয়নটা যেটাকে শেড করে দেওয়া রয়েছে এই রিজিয়নটাকে বলা হয় ফরবিডেন ফ্রিকোয়েন্সি ব্যান্ড। এই রিজিয়নটাকে আমরা ফরবিডেন ফ্রিকোয়েন্সি ব্যান্ড বলে থাকি। এটাই হচ্ছে তোমার ডিসপারশন রিলেশন ফর এ লিনিয়ার ডায়াটমিক ল্যাটিস, তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এবার আমরা রিলেটিভ অ্যামপ্লিটিউড গুলো দেখতে পারি। রিলেটিভ অ্যামপ্লিটিউড কেমন হয়? আগেই বলা হয়েছে যে ক্যাপিটাল এ দিয়ে আমরা একটা টাইপের অ্যাটম গুলোর অ্যামপ্লিটিউডকে রিপ্রেজেন্ট করছি, আর ক্যাপিটাল বি দিয়ে আমি অন্য টাইপের অ্যামপ্লিটিউড গুলোকে রিপ্রেজেন্ট করছি। ক্যাপিটাল এটা বোধহয় স্মলার অ্যাটমের অ্যামপ্লিটিউড ছিল, তাই না? আমাদের নোটেশনে হ্যাঁ স্যার। হ্যাঁ, ক্যাপিটাল এটা হচ্ছে তোমার স্মলার এ ছিল। তার কারণ এটা তুমি এই U2n যেটা লিখেছিলাম সেটা দেখলেই বুঝতে পারবে। U2n সমান কত লিখেছিলাম? a ইনটু সামথিং, a ইনটু ফেজ পার্ট। whereas U2n প্লাস 1 সেটাকে লিখেছিলাম b ইনটু ফেজ পার্ট। কাজেই ক্যাপিটাল এটা হচ্ছে অ্যামপ্লিটিউড অফ দি লাইটার অ্যাটম, আর ক্যাপিটাল বিটা হচ্ছে অ্যামপ্লিটিউড অফ দি হেভিয়ার অ্যাটম। আমরা একটা পার্টিকুলার কেসে এ বি এই রিলেশনটা কেমন হয় সেটা দেখবো। ধরো k টেন্ডস টু 0, k ক্লোজ টু 0 বা k টেন্ডস টু 0, যদি তাই হয় তাহলে cos k এর ভ্যালুটা ক্লোজ টু 1। এটা যদি 0 হয় তাহলে cos k এর ভ্যালুটা ক্লোজ টু 1। এই কেসে আমরা ওই আগে যে ইকুয়েশন গুলো পেয়েছিলাম সেইগুলো থেকে স্টাডি করব আর কি। যদি k টেন্ডস টু 0 হয়, k টেন্ডস টু 0 হলে আমরা এইমাত্র দেখলাম না, k টেন্ডস টু 0 হলে ওমেগা প্লাস ভ্যালুটা এরকম হয় আর ওমেগা মাইনাস ভ্যালুটা এরকম হয়। একটা হচ্ছে তোমার অপটিক্যাল মোড অফ ফ্রিকোয়েন্সি, একটা অপটিক্যাল মোড অফ ভাইব্রেশন, আর একটা হচ্ছে অ্যাকাউস্টিক মোড অফ ভাইব্রেশন। আমরা যখন ট্রায়াল সলিউশন নিয়েছিলাম সেই ট্রায়াল সলিউশন গুলোকে যদি ইকুয়েশন অফ মোশনে বসিয়ে দেওয়া যেত, ট্রায়াল সলিউশন গুলোকে যদি আমরা ইকুয়েশন অফ মোশনে বসিয়ে দিতাম, 1 নাম্বার ইকুয়েশন 2 নাম্বার ইকুয়েশনে যে ইকুয়েশন অফ মোশন লেখা হয়েছিল সেখানে যদি ট্রায়াল সলিউশন গুলোকে বসানো হয় তাহলে এইরকম ধরনের একটা রিলেশন পাওয়া গিয়েছিল। দেখবে আমার ওই আগের ক্লাসে ইকুয়েশন 3 দিয়ে সেই রিলেশনটাকে রিপ্রেজেন্ট করা আছে। এবার ধরো আমরা এমন একটা ফ্রিকোয়েন্সির কথা কনসিডার করছি যেটা এই ওমেগা ইকুয়ালস টু ওমেগা প্লাস এইটার সাথে সমান। এই ফ্রিকোয়েন্সিটার করেসপন্ডিং একটা ফ্রিকোয়েন্সির কথা আমরা কনসিডার করছি। তাহলে ওই ইকুয়েশন 3 তে যে ওমেগা ছিল সেই ওমেগাটাকে আমরা রিপ্লেস করে দিয়েছি বাই ওমেগা প্লাস। এবার এই ওমেগা প্লাসের ভ্যালুটা যদি এইটা বসাই তাহলে কেটাকে কি আমাদের ক্লোজ টু 0 বসাতে হবে। কেটা ক্লোজ টু 0 বসাতে হবে। কেটা যদি ক্লোজ টু 0 বসাই তাহলে cos k এর ভ্যালুটা কত হয়? 1। cos k এর ভ্যালুটা 1। ওকে, এখানে 2b টা যেমন ছিল সেটাই রইলো। m ওমেগা প্লাস স্কয়ার এই জায়গাটাতে দেখো কি করা হয়েছে, m টা যেমন আছে রয়েছে, এই যে জিনিসটা এটা বেসিক্যালি ওমেগা প্লাস স্কয়ার এর ভ্যালুটাকে রিপ্রেজেন্ট করছে, which corresponds to k equals to 0, which corresponds to the center of the Brillouin multiplied by a। এই পার্টটা তাহলে বোঝা গেছে। এখানে আমরা বেসিক্যালি ওমেগা প্লাস স্কয়ার এর ভ্যালুটাকে বসিয়েছি, আর এছাড়া কিছু করিনি। আর পরের পার্টটাতে যেটা দেখতে পাচ্ছ সেখানে তোমার শুধুমাত্র cos k equals to 1 ধরে নেওয়া হয়েছে, তাহলে ভ্যালুটা সিম্পলিফাইড হয়ে যায় 2 বিটা ইনটু b। এই সামটা কি 0। এখান থেকে একটু অ্যালজেব্রিক্যালি সলভ করো, করে দেখতে পাবে যে a বাই b সমান মাইনাস ক্যাপিটাল m বাই m। a বাই b সমান মাইনাস ক্যাপিটাল m বাই m। এইটার একটা বিশাল সিগনিফিকেন্স রয়েছে, সিগনিফিকেন্সটাতে আমরা পরে আসছি। ফর দি টাইম বিং জাস্ট ম্যাথমেটিক্যালি যেটা আমরা পেলাম সেটা কি অ্যাকসেপ্ট করো, a বাই b ইকুয়ালস টু মাইনাস m বাই m। জিনিসটাকে আবার সামারাইজ করছি। আমরা যদি এই k টেন্ডস টু 0 এই রিজিয়নটার কথা কনসিডার করি তাহলে ওমেগা ইকুয়ালস টু ওমেগা প্লাস এই কন্ডিশনে a বাই b সমান মাইনাস ক্যাপিটাল m বাই স্মল m এইটার সাথে সমান হয়। এবার এই k ইকুয়ালস টু 0 তে আরেকটা ফ্রিকোয়েন্সির কথা কনসিডার করো, দ্যাট করেসপন্ডস টু দি অ্যাকাউস্টিক ফ্রিকোয়েন্সি। অ্যাকাউস্টিক ফ্রিকোয়েন্সির কথা কনসিডার করো। ওমেগা মাইনাস এখানে যে ভ্যালুটা লেখা হয়েছে বুঝতেই পারছো, k যদি টেন্ডস টু 0 হয় তাহলে ওমেগা মাইনাস এইটা কি অলমোস্ট টেন্ডস টু 0, ওমেগা মাইনাসটা ক্লোজ টু 0। এইখানটাতে একটা ভুল রয়েছে, টাইপিং এরর রয়েছে, এটা মাইনাস হবে। 3 নাম্বার ইকুয়েশনটাকে আবার আমি কল করলাম, অর্থাৎ ট্রায়াল সলিউশন গুলো ইকুয়েশন অফ মোশনে বসানোর পর যে ভ্যালুটা পাওয়া যায় সেই ভ্যালুটাকেই ভ্যালু মানে যে ইকুয়েশনটা পাওয়া যায় সেই ইকুয়েশনটাকেই নিচ্ছি।
আর সেই ইকুয়েশনটা ওমেগা ইকুয়ালস টু ওমেগা মাইনাসের ক্ষেত্রে কি হয় এটাকেই দেখতে চাইছি। যেমনটা বললাম যে কে টেন্স টু জিরো হলে এই ভ্যালুটা তো ক্লোজ টু জিরো, কাজে এই টার্মটা বসালেও আমি হিসাবের মধ্যে নেব না, এই টার্মটা বসালেও হিসাবের মধ্যে নেব না। cos k এর ভ্যালুটা নিয়ারলি ইকুয়াল টু 1 এটাকে বসিয়ে দাও, তার ইমপ্লিকেশন হচ্ছে a ইকুয়ালস টু b। এটাকেও সামারাইজ করে নিলাম, k টেন্স টু জিরো ওমেগাটা যদি ওমেগা মাইনাস হয় তাহলে দেখতে পাচ্ছ a বাই b ইকুয়ালস টু 1। দেখো এটা তাহলে ফিজিক্যাল সিগনিফিকেন্স কি, a বাই বি উপরের জন্য দেখতে পাচ্ছ নেগেটিভ সিম্বল রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছ পজিটিভ সিম্বল রয়েছে। শুধু তাই নয় a ইকুয়ালস টু b দেখতে পাচ্ছ, সেটা না হয় বাদই দিলাম, a ইকুয়ালস টু b এইটা বাদ দিলাম, কিন্তু এইটার দিকে তাকাও, a বাই বি নেগেটিভ আর একটা ক্ষেত্রে a বাই বি পজিটিভ। এইটার ফিজিক্যাল সিগনিফিকেন্স কি, a বাই বি এই রেশিওটা নেগেটিভ, এই কথার অর্থ যে অ্যাটম গুলোর যে তোমার মোশন সেটা আউট অফ ফেজ। a ইকুয়ালস টু মাইনাস বি এই কথার অর্থ হচ্ছে একটা টাইপের অ্যাটম যেদিকে ভাইব্রেট করছে অন্য অ্যাটম গুলো তার অপোজিট দিকে ভাইব্রেট করছে। সেটা কোন ফ্রিকোয়েন্সিতে হয়, যদি অপটিক্যাল মোডের কথা কনসিডার করি সেক্ষেত্রে হয়। এখানে দেখো যেমন রিপ্রেজেন্টেটিভ ম্যানারে জিনিসটাকে দেখানো হয়েছে। ধরো এই বোল্ড সার্কেল বোল্ড করে যেগুলো দেওয়া রয়েছে সেইগুলো হেভিয়ার অ্যাটমকে রিপ্রেজেন্ট করছে, আর যেগুলো তোমার এই আনফিল্ড সার্কেল দিয়ে দেখানো হয়েছে সেইগুলো তোমার লাইটার অ্যাটমকে রিপ্রেজেন্ট করছে। এই যে পার্টিকুলার মোড অফ অসিলেশনটা দেখো, যে সময় তোমার হেভিয়ার অ্যাটমটা নিচের দিকে আছে, লাইটার অ্যাটম গুলো কি উল্টো দিকে রয়েছে, বুঝতেই পারছো এটা কি আউট অফ ফেজ মোশন, এটা আউট অফ ফেজ মোশন। আর এক্ষেত্রে কি দেখতে পাচ্ছ, এক্ষেত্রে দেখতে পাচ্ছ ইন ফেজ মোশন, সবগুলোই কিন্তু এট এ টাইম একই দিকে রয়েছে। একটা মোশন ইন ফেজ আর একটা মোশন হচ্ছে আউট অফ ফেজ মোশন। যদি কে ইকুয়ালস টু জিরো হয়, কে ইকুয়ালস টু জিরো বা কে টেন্স টু জিরো হয়, আমরা যদি সেন্টার অফ দি ব্রিনুয়া জোন এর কাছাকাছি থাকি তাহলে বুঝবো যে করেসপন্ডিং টু দি অপটিক্যাল মোড অফ ভাইব্রেশন দি অ্যাটমস vibrating out of phase, while corresponding to the acoustic mode of vibration the atoms vibrate in phase. ক্লিয়ার হয়েছে আইডিয়াটা? যেটা বললাম ক্লিয়ার হয়েছে, ইন ফেজ মোশন আউট অফ ফেজ মোশন, আইডিয়াটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, তো এটা দেখবে তোমার এতে খুব সুন্দরভাবে দেয়া রয়েছে, ডেকারের বইটাতে দেয়া রয়েছে। তোমরা এটা থেকে আমার ছবিগুলো কুইলার বইটা থেকেই নেওয়া, কিন্তু কুইলা তো মোটামুটি আছে, কিন্তু খুব কমপ্লিট ইনফরমেশন নয় আর কি। একটা বোধহয় টাইপিং এররও রয়েছে দেখবে, এই অ্যাকস্টিক মোডে তোমার বলা আছে যে আউট অফ ফেজ অসিলেশন হয়। ম্যাথমেটিক্সটা ঠিক করেছে, কিন্তু বলতে গিয়ে ভাষায় যখন ডেসক্রাইব করেছে সেখানে জিনিসটাকে উল্টোভাবে ডেসক্রাইব করেছে। বেস্ট হচ্ছে যে এটাই ফলো করো আর কি, ফিজিক্সটা পড়ার জন্য ডেকারের বইটাই ফলো করো। ডেকারের বইতে যেটা বলা আছে সেটা আমি একটু জাস্ট রিড আউট করছি। অ্যাকাউস্টিক ব্রাঞ্চের ক্ষেত্রে অল পার্টিকেলস মুভ ইন দ্য সেম ডিরেকশন, যেমনটা বললাম। আর অন দি আদার হ্যান্ড অপটিক্যাল ব্রাঞ্চে এই দুটো পার্টিকেলের যে মোশন সেটা অপোজিট ডিরেকশনে হয়। এমন ভাবে হয় যাতে করে সেন্টার অফ গ্র্যাভিটি ইন ইচ সেল রিমেইনস অ্যাট রেস্ট। হ্যাঁ, আমরা তো এখানে তোমার ল্যাটিস যে স্ট্রাকচার সেটা তো মানে ক্রিস্টাল স্ট্রাকচার, সেটা তো সেল স্ট্রাকচার। একটা সেলে মানে এখানে তোমার সেল বলতে বেসিক্যালি একটা লার্জার অ্যাটম আর একটা স্মলার অ্যাটম এইরকম ভাবে ভাবতে পারো। এটা তো ওয়ান ডাইমেনশনাল স্ট্রাকচারের কথা বলছি, এটা ওয়ান ডাইমেনশনাল স্ট্রাকচারের কথা বলছি। এরকম ওয়ান ডাইমেনশনাল স্ট্রাকচার, এখানে লার্জার অ্যাটম, এখানে স্মলার অ্যাটম, এখানে লার্জার অ্যাটম, এখানে স্মলার অ্যাটম। তো এইটা যেন তোমার একটা সেল, এইটা হচ্ছে তোমার আরেকটা সেল, এইরকম আর কি। তো এখানে যেটা বলছে সেটা এটাই যে অ্যাকাউস্টিক মোডে আমরা দেখতে পাচ্ছি একই রকম ডিরেকশনে মুভ করছে, আর অপটিক্যাল মোডে যখন ভাইব্রেশন হচ্ছে, অপটিক্যাল ব্রাঞ্চের করেসপন্ডিং যে ভাইব্রেশন, সেক্ষেত্রে কিন্তু এই মোশনটা অপোজিট ডিরেকশনে হচ্ছে। এমন ভাবে হচ্ছে যাতে করে সেন্টার অফ গ্র্যাভিটি ইন ইচ সেল রিমেইনস অ্যাট রেস্ট। আমরা এখানে ক্যালকুলেশনটা দেখালাম শুধুমাত্র কে ইকুয়ালস টু জিরোর জন্য, অন্য কে ভ্যালুর জন্য এই জিনিসটা করা যায়, কে এর অন্য ভ্যালুর জন্য জিনিসটা করা যায়। ফর আদার ভ্যালুজ অফ কে the ratio a by b may be calculated by
দিস ইকুয়েশনস, ওই ইকুয়েশন 3 বা ইকুয়েশন 4 গুলো নিয়েছিলাম, সেই ইকুয়েশন গুলো কাজে লাগিয়ে কে এর অন্য ভ্যালুর জন্য a বাই b এই রেশিওটা ক্যালকুলেট করা যায়। যদি করি তাহলে করার পর যদি আমরা অন্য ভ্যালুর জন্য ক্যালকুলেট করতে পারতাম, করে যদি প্লট করতাম, তাহলে এই রকম ধরনের একটা প্লট হতো আর কি। এগেইন ওই ফার্স্ট বিভাজনের মধ্যেই প্লট করছি, দেখা যাক প্লটটা করতে পারি কিনা, একটু সময় দাও আমাকে। এরকম ধরনের একটা থেকে ভালো ছিল ছবিটা পেস্ট করে দিতে পারলে। মোটামুটি ভাবে হয়েছে। বাউন্ডারি গুলোকে দেখিয়ে নিই। এইটা হচ্ছে তোমার কে ইকুয়ালস টু 0, এই দিক বরাবর আমরা কে প্লট করছি, আর এই দিক বরাবর a বাই b এই রেশিওটাকে প্লট করছি। হ্যাঁ, এইখানে তোমার ভ্যালুটা ধরে নাও, যেটা বাউন্ডারি হিসাবে দেখানো হচ্ছে -π/2a কে, আর এইটা হচ্ছে +π/2a। এখন a বাই b এই রেশিওটাকে যদি প্লট করি, এইরকম ধরনের হবে। এইটা ইকুয়াল টু 1, এই ভ্যালুটা ইকুয়াল টু 1, whereas খুব খারাপ হয়নি এইরকম। হ্যাঁ, এইটা এইটা কিন্তু 0, এইটা 0, এই দিকটা নেগেটিভ, নিচের যে অ্যাক্সিসটা সেটা নেগেটিভ। এইটা তোমার কে ইকুয়ালস টু 0 আর a বাই b এই রেশিওটাও 0, আর এইখানে a বাই b এই রেশিওটা 1। বলতে পারবে কোনটা অপটিক্যাল মোডের জন্য আর কোনটা অ্যাকাউস্টিক মোডের জন্য বোঝানো হয়েছে? স্যার নিচেরটা অপটিক্যাল আর উপরটা অ্যাকাউস্টিক। হ্যাঁ, হ্যাঁ, একদমই তাই। উপরে যেটা সেটা অ্যাকাউস্টিক মোডের জন্য বোঝানো হয়েছে, আর নিচেরটা অপটিক্যাল মোডের জন্য বোঝানো হয়েছে। কি করে বোঝা গেল? দেখো, আমরা এই যে ভ্যালুটা ক্যালকুলেট করলাম না, একটু আগে ক্যালকুলেট করে দেখালাম যে যদি ওমেগাটা ওমেগা মাইনাস এর সাথে সমান হয় কে ইকুয়ালস টু 0 এর জন্য, a ইকুয়ালস টু b, কে ইকুয়ালস টু 0 এর জন্য, কে ইকুয়ালস টু 0 এর জন্য ওমেগা মাইনাস ওমেগা ইকুয়ালস টু ওমেগা মাইনাসের ক্ষেত্রে a বাই b ইকুয়ালস টু 1, a ইকুয়ালস টু b। তাহলে যত আমরা বাউন্ডারির দিকে যাচ্ছি, যত বিভাজনের বাউন্ডারির দিকে যাচ্ছি, a বাই b এই ভ্যালুটা বাড়ছে, মিনিং দ্যাট b ডিক্রিজেস, a রেসপেক্টে b ভ্যালুটা কি কম বাই b এই রেশিওটা বাড়ছে। এই কথার মানে কি, a রেসপেক্টে b ভ্যালুটা কমছে, b ভ্যালুটা অলমোস্ট কি জানো, 0 এর দিকে অ্যাপ্রোচ করছে। অন দি আদার হ্যান্ড অপটিক্যাল মোড অফ ভাইব্রেশনটার দিকে তাকাও। অপটিক্যাল মোড অফ ভাইব্রেশনে আমরা কে ইকুয়ালস টু 0 এর জন্য ক্যালকুলেট করেছি, জানি এই ভ্যালুটা নেগেটিভ হয়, সেটাই দেখতে পাচ্ছ। এবং a বাই b এই রেশিওটা কত হয়, কে ইকুয়ালস টু 0 তে আমরা দেখিয়ে এলাম -N/m। এটা কিন্তু একের থেকে ছোট, তাই না? একের থেকে ছোট, তার কারণ কি, একের থেকে ছোট না বড়? a বাই b, এটা কি ভুল ক্যালকুলেট করেছি? n/M হতো। যাই হোক, যাই হোক, মানে তোমার এটা একের সাথে সমান নয় আর কি, ইন জেনারেল একের সাথে সমান নয়, সেটাই সেটাই বলা হলো। তো এবার এখান থেকে তাহলে যেটা দেখতে পাচ্ছি যে যত বাউন্ডারির দিকে যাওয়া হচ্ছে, যত আমরা বাউন্ডারির দিকে যাচ্ছি অপটিক্যাল মোডের ক্ষেত্রে, তত কি হচ্ছে, a বাই b ভ্যালুটা 0 দিকে অ্যাপ্রোচ করছে, অর্থাৎ a ভ্যালুটা 0 দিকে এগোতে থাকছে। এটাই। তাহলে এখান থেকে আমরা একটা কনক্লুশন ড্র করতে পারি, এখান থেকে আমরা একটা কনক্লুশন ড্র করতে পারি। সেটা হচ্ছে এটাই, আসলে তোমার ওই ডেকারের বইটাতে এ বা বি এইগুলোকে অপোজিট ধরা হয়েছে। ডেকারের বইটাতে ক্যাপিটাল এম টাকে 2n ধরা হয়েছে, 2n পজিশনে,
আর স্মল এমটাকে 2n+1 ধরা হয়েছে, সেই জন্য এই আমি মেলাতে গিয়ে দেখতে পাচ্ছি যে মিলছে না। মানে এখানে যেটা করা হয়েছে দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফাইন। কেমন, এখানে যেটা করা হয়েছে সেইটা নিয়ে কোনো কনফিউশন নেই, এটা এটা একদম পরিষ্কার আছে। তো এখান থেকে তাহলে আমরা কনক্লুড করতে পারি যে এট দি এজ অফ দি জোন, বিলুয়া জোনের যে এজ, অর্থাৎ তোমার এই যখন +π/a বা -π/a এই যে এজের দিকে যখন যাচ্ছ, সেক্ষেত্রে কি হচ্ছে, acoustic branch of the heavier particle, যার mass, acoustic branch of the light particles of mass m are all at rest। এক্ষেত্রে দেখো b ভ্যালুটা 0 দিকে অ্যাপ্রোচ করছে। তোমার হেভিয়ার যে পার্টিকেলটা, সেই a/b এই রেশিওটা তো তোমার কি হচ্ছে, বাড়তে থাকছে। তার মানে কি, b ভ্যালুটা 0 দিকে অ্যাপ্রোচ করছে, b ভ্যালুটা 0 দিকে অ্যাপ্রোচ করছে। তাহলে আমরা বলবো যে সেই পার্টিকেলটা বেসিক্যালি রেস্টে থাকছে। whereas in অপটিক্যাল ব্রাঞ্চের ক্ষেত্রে কি হচ্ছে, অপটিক্যাল ব্রাঞ্চের ক্ষেত্রে তুমি যখন জিনিসটাকে প্লট করছো, অপটিক্যাল ব্রাঞ্চের ক্ষেত্রে জিনিসটাকে যখন প্লট করছো দেখতে পাচ্ছ এ ভ্যালুটা 0 দিকে যাচ্ছে। অপটিক্যাল ব্রাঞ্চের ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে এ ভ্যালুটা 0 দিকে যাচ্ছে, অর্থাৎ লাইটার পার্টিকেল গুলো সেক্ষেত্রে রেস্টে চলে আসছে। এটাই আর কি। হ্যাঁ, এটা এখান থেকেও দেখতে পারো, বা তোমার ওই এসপি কুইলার বইটা থেকেও দেখতে পারো, আর যেটা গ্রাফ থেকে মোটামুটি ডিরেক্টলি রিড আউট করতে পারছো সেটাই। এখানে আরেকটা খুব সুন্দর জিনিস এই ডেকারের বইটাতে এক্সপ্লেন করা রয়েছে, সেটা একটু দেখো, আমি একটু বলছি। সেটা এইরকম যে কোনো ক্রিস্টালের ক্ষেত্রে আমরা দেখেছি যে ইনফ্রারেড রিজিয়নে একটা স্ট্রং অ্যাবজর্পশন ব্যান্ড এক্সিস্ট করে। বিশেষ করে আয়নিক ক্রিস্টাল গুলো অ্যাবজর্ব স্ট্রংলি ইন দি ইনফ্রারেড রিজিয়ন অফ দি স্পেকট্রাম। তো ইনফ্রারেড রিজিয়ন মানে কি, সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সি ভ্যালুটা কত, ইনফ্রারেড রিজিয়নে ফ্রিকোয়েন্সি ভ্যালুটা হচ্ছে টিপিক্যালি 10⁻13 হার্জ। ইনফ্রারেড জোনে ফ্রিকোয়েন্সিটা এরকম অর্ডারের। তাহলে ল্যামডা ভ্যালুটা কি রকম, ল্যামডা ভ্যালুটা c/নিউ করে ল্যামডা ভ্যালুটা যদি ক্যালকুলেট করো দেখতে পাবে ইট উইল বি 3 × 10⁻³ সেন্টিমিটার। ওকে, তাহলে এর করেসপন্ডিং ওয়েভ ভেক্টর যদি আমরা ক্যালকুলেট করি, এর করেসপন্ডিং ওয়েভ ভেক্টর যদি ক্যালকুলেট করো 2π/λ, এইটা ক্যালকুলেট করলে যেটা পাবে সেটা অ্যারাউন্ড 10⁻³ সেন্টিমিটার। whereas বিলুয়া জোনের বাউন্ডারি যদি ক্যালকুলেট করো, বিলুয়া জোনের বাউন্ডারি একটা আয়নিক ক্রিস্টাল বা স্ট্যান্ডার্ড ক্রিস্টালের ক্ষেত্রে এই π/2a বা π/a এই ভ্যালুগুলো কিরকম অর্ডারের হয়, এই ভ্যালুগুলো হয় 10⁸ পার সেন্টিমিটার, 10⁸ পার সেন্টিমিটার। তাহলে এখানে বুঝতে পারছো যে আমরা একটা বিলুয়া জোনে খুব ছোট জায়গার মধ্যে কনফাইন্ড রয়েছি, তাই না? আমরা বিলুয়া জোনটার খুব ছোট জায়গার মধ্যে কনফাইন্ড রয়েছি। যদি তোমার কে ভ্যালুটা এইরকম হয়, অ্যাকচুয়াল যে ওয়েভটা তোমার এর মধ্যে দিয়ে পাস করছে, ক্রিস্টালের মধ্যে দিয়ে পাস করছে, তার ওয়েভ ভেক্টরটা হচ্ছে 10⁻³ সেন্টিমিটার, 10⁻³ পার সেন্টিমিটার। whereas বিলুয়া জোনের যে বাউন্ডারি বা বিলুয়া জোনের যে উইডথটা, সেটা ইজ অফ দি অর্ডার অফ 10⁸ সেন্টিমিটার। তাহলে বিলুয়া জোনের খুব ছোট্ট একটা জায়গার মধ্যে আমরা কনফাইন্ড, এইরকম একটা জায়গার মধ্যে কনফাইন্ড। বিলুয়া জোনটা যদি দেখো, এই যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছ, এই বাউন্ডারিটা কতটা চওড়া, এই বাউন্ডারিটার উইডথটা হচ্ছে 10⁸ পার সেন্টিমিটার। whereas যদি একটা ইনফ্রারেড পাস করে, সেই ইনফ্রারেডটা পাস করলে তার করেসপন্ডিং ওয়েভ ভেক্টর হচ্ছে এইটা। তাহলে ক্রিস্টাল গুলো তোমার এই পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে, ল্যাটিস পয়েন্ট গুলো এই পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে এক্সাইটেড হবে, এবং এক্সাইটেশনের জন্য ওই যে ওয়েভলেন্থটা, সেই ওয়েভলেন্থটা অ্যাবজর্বড হবে। এই জন্য তোমার এই সমস্ত ক্রিস্টাল গুলো এই পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে অ্যাবজর্পশন ব্যান্ড এক্সিবিট করে। যে অ্যাবজর্পশন ব্যান্ডটা করেসপন্ডিং টু দি ফ্রিকোয়েন্সি 2β 1/m + 1/m স্কয়ার রুট, এইটার সাথে সমান। এটাই বললাম আর কি। বলো, কোথাও ডাউট থাকলে বলো।